এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। কনকনে শীত পড়েছে, চারিদিক নিস্তব্ধ, খুটখুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ হরিহরের বউ চিৎকার করে কেঁদে উঠল, ওগো, কি সর্বনাশ হয়ে গেল গো! তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই হরিহরের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজ বউ, কি হলো গো? অমন করে কাঁদছো কেন? হরিহরের কিছু হলো নাকি? তখন হরিহরের মেয়ে টুসি ঘরের বাইরে এসে বলে, বাবা আর কথা বলছে না খুড়ো। আজ কাজ থেকে ফিরতে বাবার দেরি হয়ে গেছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গেছিল। তারপর ফিরে থেকে কেমন ছটপট করতে করতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বলিস কি রে? চল তো গিয়ে দেখি, সাপে কাটেনি তো। তারপর গ্রামের সবাই মিলে তাদের ঘরে গিয়ে হরিহরকে ভালো করে দেখে, কিন্তু কেউই কোনো কিছুর চিহ্নই দেখতে পায় না। হরিহর তো মারা গেছে দেখছি। এবার চলো সব শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। এরপর সবাই মিলে সমস্ত রকম ব্যবস্থা করে হরিহরের দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে যেতে যেতে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ওরে বাবা, এ অসময়ে কি ঝড় বৃষ্টি শুরু হলো গো! মনে হচ্ছে আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। হ্যাঁ গো কাকা, কেমন যেন গা ছমছমে ভাব। আগে তো কোনো দিনে এরকম মনে হয়নি। সামনে আবার ঘন জঙ্গল, সেটা পেরিয়ে তবে গিয়ে শ্মশান। হ্যাঁ রে, আমারও কেমন যেন মনে হচ্ছে। এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। কাল দিনের আলোয় বেরোনো উচিত ছিল আমাদের। এই কথা বলতে বলতে তারা পথ চলতে থাকে। তারপর নদীর পার ধরে জঙ্গলে প্রবেশ করতেই হঠাৎ হঠাৎ করে মরার খাটটা এত ভারী কেন লাগছে বলতো? আর যেন বইতেই পারছি না। হ্যাঁ কাকা, একদম ঠিক কথা বলেছ। খুব ভারী লাগছে, বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানেই একটু নামাতে হবে। এরপর তারা মরার খাটটা সেখানে নামাতেই ভম্বল চিৎকার করে ওঠে, এ কি, দীপক কোথায় গেল? ও তো এতক্ষণ ধরে আমাদের সাথেই আসছিল। হ্যাঁ তাই তো, কি সর্বনাশ! ছেলেটা গেল কোথায়? সাথে সাথেই সবাই মিলে দীপককে খুঁজতে থাকে। আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানির আলোতে দেখা যায় দীপকের নিথর দেহটা একটা গাছতলায় পড়ে আছে, আর তার গালের পাশ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে। কাকা, দীপক এখানে মৃত অবস্থায়। যেন মনে হচ্ছে কেউ ওর মুখ থেকে রক্ত চুষে খেয়েছে। ওরে পালা এখান থেকে, এ নিশ্চয়ই কোনো রক্তচোষা। পালিয়ে চল শিগগিরই। সবাই প্রচণ্ড ভয় পেয়ে দীপক ও হরিহরের দেহ সেখানেই ফেলে রেখে যে যার বাড়ির দিকে দৌড়তে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিনই তাকে আর জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। একদিন পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে, গ্রামে এসব কি শুরু হয়েছে বলতো? এখন তো দিনের বেলাতেও বেরোতে কেমন যেন ভয় ভয় করে। যা বলেছিস রে, দিনের আলো থাকতে থাকতে সবাইকে বাড়িতে ঢুকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিতে হচ্ছে। না হলে তো সেই রক্তচোষা যাকে পাবে তারই রক্ত চুষে খেয়ে নেবে। আচ্ছা, এর কি কোনো সমাধান হবে না? গ্রামের সকলে মিলে এর তো কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গ্রামের সকলে মিলে বুড়ো বটতলায় জড়ো হয়। দেখো, আমরা সবাই সেই রক্তচোষার ব্যাপারে জানি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখিনি। সে হঠাৎ করে গ্রামে কোথা থেকে এলো, কেন এলো, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। হ্যাঁ, আর সেই সমাধান খুঁজে বার করার জন্যই আজকের এই সভা ডাকা হয়েছে। রক্তচোষার হাত থেকে বাঁচার উপায় যদি তোমাদের কারো জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা আরও একটা ব্যাপার লক্ষ্য করেছো? সেই রক্তচোষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না,
শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক করে তারা সবাই মিলে কলিকাপুর শ্মশানে বসবাসকারী এক বড় তান্ত্রিকের কাছে যাবে। আলোচনা যখন হয়েই গেল তাহলে আর দেরি কেন, চলো সব। এরপর তারা সবাই মিলে সেই কলিকাপুর শ্মশানের তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত ঘটনার কথা জানায়। আপনি কিছু একটা উপায় বলে দিন বাবা, আমরা যে মহা বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। বলিস কি রক্তচোষা? আমি ভূত, প্রেত, শাকচুন্নি, পিশাচিনি কত ভয়ানক ভয়ানক আত্মাকে বন্দি করেছি, তাদের বশ করেছি, কিন্তু রক্তচোষার খবর তো আজ পর্যন্ত পাইনি। চল তো গিয়ে দেখি একবার। তারপর তান্ত্রিক তাদের সকলের সাথে এসে সেই বুড়ো বটতলায় যজ্ঞের আসনে বসে। শোনো গ্রামবাসী, আমার এমন একজন কাউকে লাগবে যাকে আমি টোপ হিসাবে ব্যবহার করব, তবে মনে রেখো এতে প্রাণের ঝুঁকিও আছে। ওমা, সে কি কথা! আমরা সবকিছু জেনে বুঝে কাকে সেই রক্তচোষার টোপ হিসেবে পাঠাবো বাবা? না না বাবা, আপনি অন্য কিছু উপায় বলুন। আমরা ঘরের মানুষকে এভাবে যেতে দিতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। আমার এমনিতেই বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই, তাই গ্রামবাসীর সকলের মঙ্গলের জন্য টোপ হিসাবে তান্ত্রিক বাবার সাথে আমি থাকবো। তোমরা শুধু আমার এই বাপ মা মরা নাতনিটাকে একটু দেখো, আমি মরে গেলে ওর যে এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আর এই সমস্ত কথা দূরে দাঁড়িয়ে শুনছিল জগদীশ বাবুর নাতনি, 8 বছরের ছোট্ট মেয়ে তুলি। এরপর যেদিন ভরা অমাবস্যায় তান্ত্রিক বুড়ো বটতলায় যজ্ঞে বসে, তার সামনে বসে জগদীশ বাবু, কিন্তু ওদিকে তুলি। আজ দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গেছে রক্তচোষাকে ধরার জন্য, কিন্তু তাকে ধরার আগেই যদি রক্তচোষা দাদুর কোনো ক্ষতি করে দেয়, না না, আমি দাদুর কিচ্ছু হতে দেব না। এই কথা মনে করতেই তুলি একাই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় জঙ্গলের দিকে। আর সেখানে পৌঁছে, রক্তচোষা, রক্তচোষা, কোথায় আছো তুমি? আজ তোমাকে ধরার জন্য আমার দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গেছে, কিন্তু তুমি আমার দাদুকে কিচ্ছু করো না। যদি তোমার খিদে পায় তুমি আমার রক্ত খাও, আজ আমার রক্ত খেয়ে তোমার পেট ভরিয়ে নাও। এসো এসো আমার কাছে। ঠিক তখনই জঙ্গলে ওঠে প্রচণ্ড ঝড়। গাছপালাগুলো এলোমেলোভাবে দুলতে থাকে, কিন্তু তুলি ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রক্তচোষা, এসো আমার কাছে, আমার রক্ত খাবে, এসো। এরপর সেই রক্তচোষা তুলির সামনে আসে। দেখা যায় এক বুড়ি, হাতে তার লাঠি ও হারিকেন। সে এগিয়ে আসছে, বিভৎস তার চেহারা, বিচ্ছিরি তার মুখের হাসি। ওদিকে তখন যজ্ঞের আসনে বসে তান্ত্রিক বলে ওঠে, আর এক মুহূর্ত দেরি নয় জগদীশ, শিগগিরই চলো আমার সাথে। ততক্ষণে জঙ্গলের মধ্যে তুলির সামনে এসে দাঁড়িয়েছে সেই রক্তচোষা। তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা বলছি। আমি তোর রক্ত খেতে পারবো না। কে তুমি, আর কেনই বা আমার রক্ত তুমি খেতে পারবে না? তুমি তো যাকে পাও তারই রক্ত চুষে খাও। হ্যাঁ, আমি ওই গ্রামের যাকে পাবো তারই রক্ত চুষে খাবো, কিন্তু তোর মতো শিশুর সাথে আমি সেটা করতে পারি না। এর কারণ জানতে চাস? তবে শোন, আজ থেকে বহু বছর আগে। ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো। আমার ছেলেটার আজকে গ্রামেরই হাসপাতালে অপারেশন চলছে। যা রক্ত জোগাড় করতে পেরেছিলাম সব শেষ হয়ে গেছে, আরো রক্ত লাগবে। তোমরা কেউ আমার সঙ্গে হাসপাতালে গিয়ে একটু রক্ত দেবে? খেপেছো? পাগল নাকি? আমরা রক্ত দিই তারপরে মাথা ঘুরে পড়ে মরি আর কি? না না, ওসব এখানে হবে না। তুমি যাও তো এখান থেকে।
ডাক্তারবাবু বলেছেন এক বোতল রক্ত দিলে কিচ্ছু হয় না, বরং রক্ত দেওয়া শরীরের পক্ষে ভালো। স্বামীহারা এক বিধবা বউ আমি, ওই ছেলে ছাড়া আমার কেউ নেই, আমার উপরে একটু দয়া করো। এই কে আছিস? সবাই মিলে একে পিটিয়ে গ্রাম থেকে বের করে দে তো, তখন থেকে জ্ঞান জ্ঞান করেই চলেছে। হ্যাঁ বাপু, তুমি যাও এখান থেকে, আমরা কেউ রক্ত দিয়ে মরতে চাই না। তারপর সবাই মিলে দীপালিকে সেখান থেকে বার করে দেয়। অনেক কাকুতি মিনতি সত্ত্বেও দীপালিকে রক্ত দিয়ে সাহায্য করতে কেউ রাজি হয় না। সেদিন আমার ছেলেকে শুধুমাত্র রক্তের অভাবে বাঁচাতে পারিনি, তারপর থেকে আমি উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি, আর আমার মৃত্যুর পর আমি প্রতিশোধ প্রতিশোধ। তোমার সাথে এটা মোটেও ভালো হয়নি, কিন্তু তা বলে তুমি সবাইকে এভাবে কষ্ট দিও না। তুমি কতজনের প্রাণ নিয়েছো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি রক্তদানের ব্যাপারে সবাইকে বোঝাবো। বড় হয়ে পড়াশোনা করে রক্তদানের উপকারিতা সম্পর্কে আমি মানুষকে সচেতন করব। তুমি ফিরে যাও রক্তচোষা। ঠিক আছে, তুমিও আমার সন্তানের মতো। তোমার কথায় আমি এই গ্রামের মানুষদের ক্ষমা করে দিলাম। আমি আসছি, আর কোনো দিনও এখানে ফিরবো না। রক্তচোষার সঙ্গে তুলি যখন এই সমস্ত কথা বলতে ব্যস্ত ছিল, তখন দূরে দাঁড়িয়ে তান্ত্রিক ও তুলির দাদু জগদীশ তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল। তারপর, তুমি তো অবাক করে দিলে মা, এত রাতে ঝড়জলের মধ্যে একা একা জঙ্গলে এসে ওই ভয়ঙ্কর রক্তচোষার সঙ্গে তুমি দাঁড়িয়ে কথা বলছিলে, তাকে আশ্বস্ত করে ফিরে যেতে বললে। ধন্য তুমি মা, ধন্য। এই তান্ত্রিক তোমাকে নতমস্তকে প্রণাম জানাচ্ছে। এরপর তান্ত্রিক বাবা ও তুলির দাদু মিলে তুলিকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে। তারপর গোটা গ্রামে তুলির জয় জয়কার পড়ে যায়। তুলিও গ্রামের হাসপাতালে গিয়ে রক্তদান সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তারপর গোটা গ্রামকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে সচেতন করতে থাকে।